রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেল। তো বোর পরমাণু মডেলের মাধ্যমে রাদারফোর্ডের মডেলের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেই সীমাবদ্ধতাগুলো তো দূর হলোই, সাথে কিছু মানে নতুন নতুন যে বিষয়গুলো আসলে সেই বিষয়গুলো আমরা জানতে পারলাম। তো যে স্বীকার্যগুলো ছিল সেই স্বীকার্যগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। অর্থাৎ রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেই পরমাণু মডেলে আমরা দেখছিলাম যে রাদারফোর্ড বলছিল যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, অর্থাৎ ভিতরে আমরা পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াস ছিল এবং ইলেকট্রন গুলো চারপাশ দিকে ঘূর্ণায়মান ছিল। কিন্তু ইলেকট্রন গুলো কিভাবে ঘূর্ণায়মান ছিল, ইলেকট্রনের যে পথ, যে নেগেটিভ চার্জের যে পথগুলো ছিল সেই নেগেটিভ চার্জের পথ সম্পর্কে রাদারফোর্ডের মডেলের কোনো ধারণা ছিল না। তো সেই ধারণাগুলো দূর করার জন্য, সেই ধারণাগুলো সঠিকভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য আসলো বোর পরমাণু মডেল। তো সেখানে বলা হলো নির্দিষ্ট শক্তির কক্ষপথে ইলেকট্রন অবস্থানকালীন কোনো প্রকার শক্তির শোষণ ও বিকিরণ করে না এবং এই শক্তি স্তরকে এন দিয়ে প্রকাশ করা হয়। তো সে প্রথমে বলল যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে অতিক্রম করে। সুতরাং আমরা যদি দেখি এখানে একটা শক্তি স্তর, এরকম করে আরো শক্তি স্তর আছে, বিভিন্ন শক্তি স্তর আছে। তো 3 নম্বর শক্তি স্তর, 4 নম্বর শক্তি স্তর, এরকম করে অসীম শক্তি স্তর পর্যন্ত আছে। তো এই শক্তি স্তরে যে ইলেকট্রন থাকবে, এইখানে যে ইলেকট্রন থাকবে, অথবা এইখানে যে ইলেকট্রন থাকবে, সে যে শক্তি স্তরে থাকুক না কেন, দ্বিতীয় তৃতীয় যে শক্তি স্তরে সে থাকুক না কেন, এই নির্দিষ্ট শক্তি স্তরে থাকাকালীন সে কোনো প্রকার শক্তি শোষণ অথবা বিকিরণ করবে না। তো রাদারফোর্ডের মডেলে ছিল যে ইলেকট্রনগুলো যখন ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রনগুলো কেন্দ্রে পতিত হওয়ার কথা। যদি কেন্দ্রে পতিত হয়ে যায় তার মানে ইলেকট্রনের কোনো, পরমাণুর কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু রাদারফোর্ডের মডেলে বলতেছে যখন এই ইলেকট্রনগুলো ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সে এইখান থেকে শক্তি শোষণও করবে না, বিকিরণও করবে না। তো শক্তি যদি শোষণ বা বিকিরণ কোনোটাই না করে, শক্তি শোষণ করলে সে উপরের শক্তি স্তরে যাইতো, আর নিচের শক্তি শক্তি যদি বিকিরণ করতে তাহলে সে কেন্দ্রে চলে আসতো। তো যেহেতু শক্তির কোনো শোষণ বা বিকিরণ করবে না, সেহেতু এই মডেলের কোনো ধ্বংস বা বিনাশের কোনো সম্ভাবনাই থাকে না। দেখা যায় যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট কক্ষপথে আজীবন ঘূর্ণায়মান থাকে। তো এটা ছিল রাদারফোর্ডের মডেলের একটা যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা দূর করে বোরের মডেলে একটা নতুন সূত্র আনলো, সেটা হচ্ছে গিয়ে শক্তি স্তর সম্পর্কিত ধারণা। এরপর যেটা আসলো সেটা হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। এখন কৌণিক ভরবেগ কি, কৌণিক ভরবেগ সম্পর্কিত যে ধারণা সেটা হচ্ছে আমরা বোর পরমাণু মডেলে পাই। সেখানে বলা হচ্ছে কৌণিক ভরবেগ আমরা জানি mvr ইজ ইকুয়াল টু n h ডিভাইডেড বাই 2 পাই, তার মানে h/2 এর n গুণিতক। তার মানে দেখা যাচ্ছে যে বোর পরমাণু মডেলে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা পাই। তো এইখানে দেখতেছি যে এইচ এর যে মান, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তার মান হচ্ছে গিয়ে 6.63 গুণ 10⁻³ জুল সেকেন্ড। আর এখান থেকে যদি আমরা এম দেখি, এম হচ্ছে ইলেকট্রনের ভর, তারপরে হচ্ছে গিয়ে ভি, ভি হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ, তারপর আর, আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরতেছে কেন্দ্র থেকে তার দূরত্ব, অর্থাৎ তার ব্যাসার্ধ। আর জানি যে পাই হচ্ছে গিয়ে একটা ধ্রুবক যার মান হচ্ছে 3.1416। আর হচ্ছে গিয়ে এখান থেকে এমবিআর, এমবিআর হচ্ছে কৌণিক ভরবেগ। তো এখন আমরা জানি যে এমবি হচ্ছে রৈখিক ভরবেগ, কিন্তু এখান থেকে যদি আমরা আর যোগ করি এমবিআর হবে, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো বোর যে পরমাণু মডেল দিল সেই মডেলে সে বলল এমবিআর হবে h/2 এর n গুণিতক, কিন্তু সে এই মডেলে যে এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই, এটা কিভাবে হবে সেটা ব্যাখ্যা করতে পারলো না। সে শুধু বলল এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই, যা পরীক্ষামূলক মানের সাথে মিলে যাচ্ছিল। সুতরাং এটা ছিল বোরের মডেলের একটা স্বীকার্য, কিন্তু সীমাবদ্ধতা ছিল এমবিআর ইজ ইকুয়াল টু এনএইচ ডিভাইডেড বাই 2 পাই। এটা কিভাবে হলো এটা সে ব্যাখ্যা করতে পারলো না। এই ব্যাখ্যাটা করলো ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইন সাথে ডি ব্রগলি, এই তিনজন মিলে এই ব্যাখ্যাটা করলো। এবং এর পরবর্তীতে যে শিবা, যে তার পরবর্তীতে যে স্বীকার্যটা ছিল সেটা হচ্ছে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। তো শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা যদি আমরা দেখি, এখানে দেখতেছি যে ইলেকট্রন, এখানে দুইটা শক্তি স্তর আঁকা হয়েছে, এই একটা শক্তি স্তর এবং এই একটা শক্তি স্তর, এই দুইটা শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে। এবং এই শক্তি স্তরের এনার্জি, এই প্রথম শক্তি স্তরের এনার্জি, এটাকে যদি আমরা E1 ধরি এবং এই পরের যে শক্তি স্তর সেইখানে শক্তি যদি, এনার্জি যদি আমরা E2 ধরি,
তাহলে আমরা দেখতেছি যে দুইটা শক্তি সমান না, একটা হচ্ছে E1 এবং একটা হচ্ছে E2। সুতরাং E1 এবং E2 এই দুইটার মধ্যে একটা শক্তির গ্যাপ থাকবে এবং সেই শক্তির গ্যাপকে বলা হচ্ছে DLE is equal to E2 minus E1, যা H নিউ এর সমানুপাতিক। যেখানে H নিউ এর সমান, যা এখানে H দেখতেছি আমরা প্লাঙ্কের ধ্রুবক এবং নিউ আমরা দেখতেছি কম্পাঙ্ক। তো এই শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণায় সে বলল যে এখানে বোর পরমাণু মডেলে বলল যে শক্তির শোষণ বা বিকিরণ ছাড়াই কখনো শক্তির শোষণ বা বিকিরণ যখন ঘটবে তখনই শুধুমাত্র ইলেকট্রন উপরে যাইতে পারে অথবা নিম্ন শক্তি স্তরে ফেরত আসতে পারে। তো এই শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত ধারণা বোর পরমাণু মডেলে পাওয়া যায়, কিন্তু সীমাবদ্ধতা থাকলো যে কিভাবে শক্তি বিকিরণ করবে বা কিভাবে শক্তি শোষণ করবে। সে যে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তার জন্য তো শক্তি শোষণ করা দরকার। এই শক্তি শোষণ কোত্থেকে করবে, উৎসটা কি, সেটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। সেই ব্যাখ্যাটা দুইজন বিজ্ঞানী করলো, একজন হচ্ছে স্টার্ক এবং আরেকজন হচ্ছে জিম্যান। পরবর্তীতে এটা আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তীতে যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেলের যে সাফল্যগুলো যদি আমরা দেখি সেটা ছিল কি, পরমাণুর স্থায়িত্ব। সুতরাং যেহেতু বোর পরমাণু মডেলে বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘটবে এবং ঘোরার সময় কখনো কোনো শক্তি শোষণ বা বিকিরণ করবে না, যদি না আমরা বাইরে থেকে আমরা যদি কোনো এনার্জি সাপ্লাই না করি তাহলে সে শক্তি শোষণ বা বিকিরণ করবে না। সুতরাং শক্তি শোষণ বা বিকিরণ না করলে ইলেকট্রন কেন্দ্রে পতিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং এই পরমাণুর স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব মানে একটা সম্ভব বিষয়। এর পরবর্তীতে যেটা আসলো শক্তি স্তরের শক্তি নির্ণয় আমরা বোর পরমাণু মডেলের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে গিয়ে পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, যা পরবর্তীতে দেখানো হয়েছে। তারপর রিডবার্গ ধ্রুবকের মান RH ইজ ইকুয়াল টু আমরা জানি 67819, অর্থাৎ 1096780 এটা কিভাবে আসলো, এটা হচ্ছে গিয়ে আমরা বর্ণালীতে আলোচনা করব। এরপর হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যে বর্ণালী সেটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারছে। তো সাফল্য হচ্ছে যে বর্ণালী সে ব্যাখ্যা করতে পারছে, কিন্তু তার যে সীমাবদ্ধতা, সে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে। তো সাফল্যগুলো যদি আমরা দেখি এর পরবর্তীতে আসে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। সুতরাং বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো যদি আমরা দেখি, সীমাবদ্ধতাগুলোর মধ্যে প্রথম যে সীমাবদ্ধতা আসতেছে সেটা হচ্ছে বোর পরমাণু মডেল মাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারছে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সে বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। এটা ছিল বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এরপর আমরা যদি দেখি বোর পরমাণু মডেল বলছে ইলেকট্রনের গঠন দ্বিমাত্রিক। অর্থাৎ এখন যদি আমরা একটা কয়েন চিন্তা করি, কয়েনের যদি আমরা দেখি একটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তার মানে একটা সমতল পার্ট। তো বোর পরমাণু মডেল বলছে যে মাঝখানে এক নিউক্লিয়াস থাকবে এবং কয়েনের মতো চারপাশে ইলেকট্রন ঘুরতে থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে ইলেকট্রন তেমন না। প্রকৃতপক্ষে ইলেকট্রন একটা ফুটবলের মতো। ফুটবল কেমন থাকে, একটা থ্রি ডাইমেনশনাল একটা জিনিস। তার মানে একটা আমরা যদি পৃথিবীর যে গোলক দেখি, গোলকের মতো মূলত পরমাণুর মডেল, মানে একটা থ্রি ডাইমেনশনাল জিনিস। কিন্তু বোর পরমাণু মডেল বলছে এই ইলেকট্রনের গঠন হচ্ছে টু ডাইমেনশনাল, অর্থাৎ দ্বিমাত্রিক গঠন। সুতরাং এইটা ছিল বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা। এখন এর পরবর্তী সীমাবদ্ধতা যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেল বলছে যে শক্তি শোষণ বা বিকিরণের ফলে যে বর্ণালী হবে সেই বর্ণালীতে মাত্র একটি করে বর্ণালী রেখা সৃষ্টি হবে। বোর পরমাণু মডেল বলছে মাত্র একটি করে বর্ণালী রেখা সৃষ্টি হবে, কিন্তু মানে আমরা যে স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে, যার ক্ষমতা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে ওই একটা বর্ণালী দেখবো যে অনেকগুলো সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। সুতরাং বোর পরমাণু মডেল বলছে যে একটা মাত্র বর্ণালী দেখবো, পরবর্তীতে আমরা সেটা পরীক্ষা করে দেখলাম যে ওই একটা বর্ণালী আরো অসংখ্য সূক্ষ্ম বর্ণালীর সমষ্টি। মূলত এই ছিল বোর পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো। তো এখন যে সীমাবদ্ধতাগুলো ছিল, সীমাবদ্ধতা এখান থেকে যদি আমরা দেখি, সীমাবদ্ধতাগুলো দূর করার জন্য যে বিজ্ঞানীগুলো কাজ করছে সেই বিজ্ঞানীদের কাজের মাধ্যমে আমরা সীমাবদ্ধতাগুলো দূর করতে পারছি। তো বোর পরমাণু আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের মডার্ন ফিজিক্স আছে, সেখানে বলা হয়েছে যে একই সাথে আমরা কোনো পরমাণুর অবস্থান এবং ভরবেগ কখনো নির্ণয় করতে পারবো না, কিন্তু বোর পরমাণু মডেল যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি সেটা ব্যাখ্যা করতে পারে।
পারেনি। এরপর যদি আমরা দেখি যে জিম্যানের চৌম্বক ক্ষেত্র এবং স্টার্কের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সূক্ষ্মরেখায় বিভক্ত হওয়ার ঘটনা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। অর্থাৎ এটা কিভাবে জিম্যানের যে চৌম্বক ক্ষেত্র এবং স্টার্কের তড়িৎ ক্ষেত্র, এই বিষয়টা কি? এটা হচ্ছে স্টার্ক প্রভাব এবং জিম্যান প্রভাবে বলা হয়েছে। এই বিষয়টা হচ্ছে মূলত যে বোর পরমাণু মডেলে বলা হয়েছে যে ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাইতে পারবে। সুতরাং এইখানে যদি আমরা দেখি, এই যে শক্তি স্তর যদি আমরা দেখি, নিউক্লিয়াস এবং চারপাশে শক্তি স্তর যদি দেখি, এই শক্তি স্তর থেকে এই শক্তি স্তরে ইলেকট্রন যাবে কখন যাবে? যখন শক্তি শোষণ করবে। তো কিভাবে শক্তি শোষণ করবে এটা বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। এর পরবর্তীতে যদি আমরা দেখি, এই ব্যাখ্যাগুলো করছে জিমান এবং স্ট্যাক, এগুলো পরবর্তীতে আলোচনা করা হয়েছে। তো এর পরবর্তীতে আমরা যদি দেখি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2 পাই, এটা কিভাবে হলো বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি। সে শুধু এটা ব্যাখ্যা করে গেছে এবং এটা পরীক্ষামূলক মানের সাথে মিলে গেছে, কিন্তু এর অরিজিনটা কি, কিভাবে হলো, এটা ব্যাখ্যা করতে পারেনি। পরবর্তীতে অনেক বিজ্ঞানী সবাই মিলে এটা এই সমস্যাগুলো সমাধান করছে। এখানে যদি এখন যদি আমরা দেখি জিম্যান প্রভাব, জিম্যান প্রভাবটা কি? জিম্যান প্রভাবটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সৃষ্টির ঘটনাকে জিম্যান প্রভাব বলে। এখন এটা কেমনে ঘটে? বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি যে আমরা জানি যে মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং চারপাশে থাকে হচ্ছে গিয়ে শক্তি স্তর। এখন যদি আমরা দেখি এইখানে একটা ইলেকট্রন আছে, এখান থেকে ইলেকট্রন এই উচ্চ শক্তি স্তরে যাবে, যাওয়ার জন্য কি করতে হবে? শক্তি শোষণ করতে হবে। তো শক্তি কিভাবে শোষণ করবে? আমরা যদি এইখানে ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, তার মানে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যখন আমরা অ্যাপ্লাই করব, তখন দেখা যাবে যে এখান থেকে সেই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে, এবং যাওয়ার সাথে সাথেই আমরা যদি দেখি এখান থেকে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে যদি কিছু পরিমাণ শক্তি শোষণ করে এখানে যায়, যাওয়ার পর সেই শক্তি সে আজীবন ধরে রাখতে পারবে না। সাথে সাথে সেই শক্তিটা ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার সাথে আবার সে আগের অবস্থায় ফিরে আসবে। সুতরাং মূল ঘটনা কি? ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সে শক্তি শোষণ করবে, শোষণ করার সাথে সাথে সে শক্তি বিকিরণ করে দেবে, করার ফলে সে আবার পুরো নিজের অবস্থানে ফিরে আসবে এবং বিকিরিত শক্তি আমরা বর্ণালী হিসেবে দেখতে পাবো। তো জিম্যান প্রভাব সে ব্যাখ্যা করতে পারেনি। জিম্যান প্রভাব হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সৃষ্টির ঘটনা, এবং স্টার্ক প্রভাব হচ্ছে সেম জিনিস, যখন আমি চৌম্বক ক্ষেত্রের বদলে তড়িৎ ক্ষেত্রে অ্যাপ্লাই করব। সুতরাং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী সৃষ্টির ঘটনাকে বলা হচ্ছে স্টার্ক প্রভাব। তো স্টার্ক এবং জিমান এই দুইটা সমস্যার সমাধান করলো। এর পরবর্তীতে যে বিষয়গুলো আসলো সেই বিষয়গুলো হচ্ছে ইলেকট্রন ত্রিমাত্রিক ঘটনা এবং হচ্ছে ডি ব্রগলির যে সমীকরণ এবং আইনস্টাইনের আপেক্ষিকতা। এই বিষয়গুলো সমস্যার সমাধান করার পর মূলত বোর পরমাণু মডেল স্থায়িত্ব লাভ করে।